ঘড়িতে তখন স্থানীয় সময় সকাল 7টা বাজে 10 মিনিট। ওমান সাগরের নীল জলরাশির বুকে ভাসছিল একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার, আর তার পাশে থাকা কয়েকটি ছোট যুদ্ধজাহাজ। সাগরের উপরে হালকা বাতাস বইছিল। আপাত দৃষ্টিতে সবকিছু শান্তই মনে হচ্ছিল, কিন্তু সেই শান্ত সকালটা বেশিক্ষণ শান্ত থাকেনি, কারণ ঠিক সেই মুহূর্তে এমন কিছু ঘটতে শুরু করলো যা পুরো অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণকে একেবারে উলটপালট করে দিল। এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে থাকা একটি ছোট যুদ্ধজাহাজের ডেক থেকে হঠাৎ করে একটি টমাহক ক্রুজ মিসাইল ছুটে বের হলো এবং দ্রুত দক্ষিণ দিকে এগিয়ে যেতে শুরু করলো। কেউ বুঝে ওঠার আগে ব্যাপারটা ঘটে গেল। মিসাইলটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই এর বুস্টার আলাদা হয়ে গেল। তারপর একটি বড় টার্বোফ্যান ইঞ্জিন চালু হয়ে মিসাইলটি সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 50 ফুট উচ্চতায় নামিয়ে আনলো। এত নিচু দিয়ে উড়ে যাওয়ার একটাই কারণ ছিল শত্রুপক্ষের রাডারে যেন সহজে ধরা না পড়ে। ঠিক তার 4 সেকেন্ড পরে আরেকটি লঞ্চার থেকে আরেকটি মিসাইল ছোড়া হলো, তারপর আবার ছোড়া হলো। একটার পর একটা মিসাইল আকাশে উঠে তীব্র গতিতে দক্ষিণ দিকে ধাবিত হচ্ছিল। মাত্র 90 সেকেন্ডের মধ্যেই 8টি মিসাইল ইতিমধ্যেই লক্ষ্যবস্তুর দিকে ছুটে গেল। যারা দূর থেকে দেখছিল তাদের কাছে মনে হচ্ছিল যেন একটার পর একটা আগুনের ফুলকি সমুদ্রের বুক চিরে অদৃশ্য হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হলো না। প্রায় 300 মিটার দূরে অবস্থান করা আরও 2টি যুদ্ধজাহাজ থেকে একইভাবে মিসাইল নিক্ষেপ করা শুরু হলো। আকাশে তখন মিসাইলের ধোঁয়ার রেখা একটার সাথে আরেকটা মিশে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই মোট 25টি টমাহক মিসাইল সমুদ্রের ঢেউয়ের খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছিল। এই মিসাইলগুলো সমুদ্রের পানির একবারে গা ঘেঁষে চলতে থাকে। সাধারণ চোখে দেখলে মনে হবে পানির ওপর দিয়ে কোনো ছায়া দ্রুত সরে যাচ্ছে। এগুলোর জন্য এমন পথ বেছে নেওয়া হয়েছিল যাতে ইরানের উপকূলীয় নজরদারি রাডারের যেসব ফাঁকফোকর রয়েছে সেগুলো ব্যবহার করে সহজে ভেতরে ঢোকা যায়। দক্ষিণ উপকূলে থাকা নৌঘাটিতে পৌঁছতে তাদের সময় লাগবে প্রায় 40 মিনিট। অর্থাৎ 40 মিনিট ধরে এই মিসাইলগুলো কারো চোখে না পড়ে লক্ষ্যবস্তুতে পৌঁছবে। এই 40 মিনিটই ছিল পুরো অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এদিকে ইরানের চাবাহার নৌঘাটি থেকে পুরো অঞ্চলের উপর নজরদারি করা হচ্ছিল। টমাহক মিসাইল খুব দ্রুতগতির না হলেও অত্যন্ত কৌশলী একটি অস্ত্র। খোলা সমুদ্রের উপর দিয়ে প্রায় 600 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উড়ে যাওয়া মানে হলো প্রায় 40 মিনিট ধরে এগুলো রাডারে ধরা পড়ার ঝুঁকির মধ্যে থাকবে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই একটি মিসাইলের দাম প্রায় 30 কোটি টাকারও বেশি। যদি কোনোভাবে এগুলো রাডারে ধরা পড়ে তাহলে শুধু মিশন ব্যর্থই হবে না, বরং উল্টো কয়েক হাজার কোটি টাকার ক্ষতিও হতে পারে। 25টি মিসাইলের মোট খরচ হিসাব করলে যে অঙ্কটা দাঁড়ায় সেটা অনেক দেশের বার্ষিক সামরিক বাজেটের চেয়েও বেশি। এ কারণে রাডার কন্ট্রোল রুমকে ব্যস্ত রাখার জন্য আরেকটি পরিকল্পনা আগে থেকে করে রাখা হয়েছিল। পরিকল্পনাটি ছিল বেশ চতুর এবং এর পেছনে যে কৌশলগত চিন্তা কাজ করেছে তা সত্যি অবাক করার মতো। দক্ষিণ সীমার ভেতরে ইতিমধ্যেই ঢুকে পড়েছিল কয়েকটি ডিকয় ড্রোন। এগুলো দেখতে ছোট এবং সস্তা, কিন্তু রাডারে এগুলোর সিগন্যাল এমনভাবে তৈরি করা হয়েছে যে অপারেটরের পক্ষে সহজে বোঝা সম্ভব না এটা আসল হুমকি নাকি শুধুই ভুয়া। ইরানের রাডার অপারেটর তার স্ক্রিনে কয়েকটি ধীরগতির লক্ষ্যবস্তু দেখতে পেলেন। এগুলো উপকূলের ভেতর দিয়ে এগিয়ে আসছিল মাত্র 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না কোনগুলো আসল ড্রোন আর কোনগুলো শুধু বিভ্রান্তি তৈরি করার জন্য পাঠানো হয়েছে। এই অনিশ্চয়তাই ছিল পুরো কৌশলের মূল চাবিকাঠি। রাডার অফিসার বুঝতে পারলেন সবকিছু যাচাই করার জন্য তার হাতে খুব বেশি সময় নেই। প্রতিটি সেকেন্ড তখন সোনার চেয়েও দামি। তিনি চাইলে সাথে সাথে এয়ার ডিফেন্স সিস্টেম চালু করতে পারতেন। সাধারণত তারা S-300 সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকে। এই সিস্টেম থেকে ছোড়া মিসাইল ঘন্টায় 3600 কিলোমিটারেরও বেশি বেগে ছুটতে পারে এবং প্রায় 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী বিমান বিধ্বংসী ব্যবস্থা। কিন্তু এখানে একটি বড় সমস্যা ছিল। একটি মিসাইলের দাম কয়েক কোটি টাকা। সামান্য একটি ড্রোন ধ্বংস করার জন্য এত ব্যয়বহুল মিসাইল ব্যবহার করা এক ধরনের বোকামি। এই হিসাবটা সামরিক পরিভাষায় কস্ট এক্সচেঞ্জ রেশিও বলা হয়। শত্রু যদি 10 লাখ টাকার ড্রোন পাঠায় আর আপনি সেটা ধ্বংস করতে 10 কোটি টাকার মিসাইল খরচ করেন, তাহলে যুদ্ধে জিতলেও অর্থনৈতিকভাবে আপনি হেরে যাচ্ছেন। এই চিন্তা মাথায় রেখে রাডার অফিসার 3টি শাহেদ ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিলেন। এই ড্রোনগুলো প্রায় 540 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে এবং এগুলো তৈরি করতে খরচ খুবই কম। এই ড্রোনগুলোর সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো চলতে চলতেই শত্রুর গতিপথ অনুসরণ করতে পারে। অর্থাৎ লক্ষ্যবস্তু যদি তাদের অবস্থান পরিবর্তন করে তবু এই ড্রোন তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যায়। এগুলো যেন আকাশের শিকারী কুকুর, একবার গন্ধ পেলেই ছাড়ে না। মাত্র কয়েক মিনিটের মধ্যেই রাডারে দেখা যায় সেই সিগন্যাল একেবারে অদৃশ্য হয়ে গেল। ডিকয় ড্রোনগুলো ধ্বংস হয়ে সমুদ্রে পতিত হলো। এদিকে সমুদ্রে থাকা যুদ্ধজাহাজের অবস্থান করা আমেরিকার নাবিকরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছিল এবং তারা কিছুটা অবাক হয়ে গেল। এত দ্রুত কিভাবে এতগুলো ড্রোনকে থামানো সম্ভব হলো তা তারা বুঝতেই পারছিল না। তবে তাদের আসল উদ্বেগ ছিল অন্য জায়গায়। ডিকয় ড্রোনগুলো তো ধ্বংস হয়েছে, সেগুলো তো আর আসল অস্ত্র ছিল না। আসল অস্ত্র তখন সমুদ্রের বুক চিরে
তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে টমাহক মিসাইলগুলো তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে তখন মাত্র কয়েক মিনিট দূরে। পুরো পরিকল্পনায় মনে হচ্ছিল সফল হতে চলেছে, কিন্তু যুদ্ধে কোনোদিন 100% নিশ্চিত নয়। ঠিক তখনই ঘটল অপ্রত্যাশিত ঘটনাটি। ইরানের রাডার কন্ট্রোল রুমে বসে থাকা একজন অফিসার হঠাৎই দেখতে পেলেন কিছু একটা তীব্র গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। রাডারে বেশ বড় একটি সিগন্যাল দেখা যাচ্ছিল, অনেকটা একটি বড় বিমানের মতো। কিন্তু ব্যাপারটা তাকে ভাবিয়ে তুলল, কারণ যে রাডার সাধারণত যুদ্ধ বিমান এবং বড় বিমান শনাক্ত করতে পারে, সেই রাডারে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তাহলে এই সিগন্যাল কোথা থেকে আসছে এবং এটা আসলে কি? তার হাতে তখন খুবই অল্প সময় ছিল। যে কোনো ভুল সিদ্ধান্ত মানে হতে পারে পুরো ঘাঁটির ধ্বংস। তিনি দ্রুত অত্যাধুনিক জেলসন রাডার চালু করলেন। এই রাডার সাধারণ রাডারের চেয়ে অনেক বেশি সংবেদনশীল এবং ছোট থেকে ছোট বস্তু শনাক্ত করতে পারে। রাডার চালু হতেই তিনি দেখতে পেলেন কয়েকটি মিসাইল তীব্র গতিতে তাদের দিকে ছুটে আসছে। সেই মুহূর্তে তার মেরুদণ্ড বেয়ে যেন ঠান্ডা স্রোত নেমে গেল। এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করলেন। এই সিস্টেমের মিসাইল 200 থেকে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত আনতে পারে। পুরো ঘাঁটি জুড়ে তখন সাইরেন বেজে উঠল। একসাথে 90টির বেশি প্রতিরক্ষা মিসাইল ছুটে গেল আকাশের দিকে। আকাশ যেন আগুনের ফুলকিতে ভরে গেল। প্রতিটি প্রতিরক্ষা মিসাইল তার নিজস্ব রাডার গাইডেন্স ব্যবহার করে আগত টমাহক মিসাইলের দিকে ধেয়ে গেল। কিন্তু কিছুটা দেরি হয়ে গিয়েছিল। সবগুলো টমাহক মিসাইলকে থামানো সম্ভব হলেও একটি মিসাইল এসে সরাসরি আঘাত হানল। বিস্ফোরণের শব্দে কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেল। ঘাটির একটি অংশে আগুন জ্বলে উঠল এবং কালো ধোঁয়া আকাশের দিকে উঠতে শুরু করলো। পরিস্থিতি তখন আর শুধু রাডার কন্ট্রোল রুমের মধ্যেই সীমাবদ্ধ রইল না, সাথে সাথে পুরো এয়ারবেস জুড়ে সতর্কতা সংকেত জারি করা হলো। প্রতিটি ইউনিটকে যুদ্ধকালীন প্রস্তুতিতে আনা হলো। রাডার কন্ট্রোল রুমে থাকা একটি বিশেষ টিম দ্রুত বিশ্লেষণ করে বের করলো টমাহক মিসাইলগুলো কোথা থেকে ছোড়া হয়েছে। মিসাইলের উড়ে আসার কোণ এবং গতিপথ বিশ্লেষণ করে মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই অবস্থান নির্ধারণ করা হলো। এরপর যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। সঙ্গে সঙ্গে একটি খাইবার মিসাইল ছোড়া হলো সেই দিকে। এই মিসাইল দেখতে অনেকটাই বিশাল রকেটের মতো, আকারে বড় এবং এই গর্জন কানে তাল লাগিয়ে দেওয়ার মতো। এটি প্রায় 12,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে। এই গতি শব্দের গতির প্রায় 10 গুণ। সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এই ধরনের মিসাইল থামানো প্রায় অসম্ভব। এছাড়াও এটি একটানা 2000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। যুদ্ধজাহাজে থাকা নাবিকদের রাডারে মিসাইলটির সিগন্যাল ভেসে উঠল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কয়েক মিনিটের মধ্যেই সমুদ্রে অবস্থান করা সেই ছোট যুদ্ধজাহাজটি পানিতে ডুবে গেল। যে জাহাজ থেকে কিছুক্ষণ আগেই টমাহক মিসাইল ছোড়া হয়েছিল, সেই জাহাজটি এখন সমুদ্রের তলদেশে। পানির উপরে শুধু জ্বালানি তেলের দাগ আর ভাসমান ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এই পুরো ঘটনাটা ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশ্বের প্রায় সব বড় সংবাদ মাধ্যম এই খবর প্রচার করছে এবং বিশেষজ্ঞরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ঘটনা বিশ্লেষণ করছেন। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের দেশ এবং সার্বভৌমত্বের দিকে কেউ হাত বাড়ালে তার কঠোর জবাব দেওয়া হবে। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো হুমকি মোকাবেলায় সক্ষম এবং তারা নিজেদের ভূখণ্ড রক্ষায় কোনো ধরনের আপোষ করবে না। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত। অন্যথায় এই উত্তেজনা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে, যা শুধু এই অঞ্চল নয় এবং সমগ্র বিশ্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে।